মানুষ ভট্টাচার্য কিছু মনে পড়ছে এবং কিছুভাবে রিলেট করতে পারছেন? আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিলা একজন জুডিশিয়াল অফিসার আতঙ্কে বলছেন, আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটিকে দেখো, আমার সন্তানকে দেখো। বিচারকের আর্তানুরোধ দিয়েই কি পশ্চিমবঙ্গের এই ভোটের পর্ব শুরু হলো? মানে পশ্চিমবঙ্গের মাটি থেকে যে বিচারকের আর্তনাদ শুনলাম, যে মহিলা বিচারকের, সেটা অত্যন্ত আমাদের কাছে বেদনার। শুধু আমাদের কাছে বেদনার নয়, গোটা পশ্চিমবঙ্গের কাছে বেদনার। এবং যেভাবে তারপরে সুপ্রিম কোর্ট বাংলার শাসন ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছেন, অপমান করেছেন, সেই অপমানটা কিন্তু শুধু তৃণমূলের, শুধু বিজেপির, শুধু সিপিএমের নয়। আলটিমেটলি সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা অপমানিত হয়েছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলার মানুষ। এবং সেই বিচারকের যে আর্তনাদ শোনা গেছে সেইটা বন্ধ হবে কি আদৌ? যদি খুব নিরপেক্ষ জায়গায় আমরা দাঁড়িয়ে থেকে নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোট করানোর মতো প্রস্তুতি আদৌ আছে কি? সেটা নির্বাচন কমিশন হোক, প্রশাসন হোক, সাধারণ মানুষ হোক। ময়ূকদা, আমাদেরকে ভোট করাতে বুথে যেতে হবে এবং সাধারণ মানুষকে ভোট দিতে আসতে হবে। আমরা দুপক্ষই কি নিরাপদ? যারা ভোট দিতে যাব আর যারা ভোট নিতে যাব, তারা কি সত্যিই খুব নিরাপদ জায়গাতে আছি, নাকি একটা ভয়ঙ্কর প্রস্তুতি চলছে? এবং চারপাশে যদি দেখো কিসের প্রস্তুতি চলছে, এটা ভোটের প্রস্তুতি, নাকি দুপক্ষের দাঙ্গার প্রস্তুতি, নাকি বোমার প্রস্তুতি, নাকি মারামারি লাগানোর প্রস্তুতি? প্রাক্তন এটা আপনাদেরও ভুল। এই যে এই শব্দগুলো ব্যবহার করেন, হিংসা, দাঙ্গা ইত্যাদি, দুপক্ষ দুহাতে তালি না বাজলে এটা হয় না। মোফাক্কারুল ইসলামরা যেভাবে রাস্তা বন্ধ করে ওপেন চ্যালেঞ্জ নিল ভারত রাষ্ট্রের সাথে, আইবির সাথে, বিভিন্ন সংস্থার সাথে, একজনকেও দেখেছেন তার বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে? এটা একতরফা চলছে। শুধু মোফাক্কুরুল কেন, যেখানে ভবানীপুরের প্রার্থী মাননীয় মমতা ব্যানার্জির গত 15 দিনের ভাষণের রেকর্ড যদি তুমি শোনো, ক্রমাগত তিনি উস্কানি দিয়ে গেছেন বিভিন্ন সভাতে, ক্রমাগত। সেগুলোকে উস্কানিমূলক ভাষণই বলা যায়। যেখানে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী নিজে উস্কানিমূলক ভাষণ দেন, সেখানে মোফাক্কুরুল ইসলাম আরো বেশি বাঁশের চেয়ে কঞ্চি ধরো। সেখানে সিদ্দিকুল্লাহ কলকাতায় দাঁড়িয়ে কেন বলবে না যে আমি কলকাতা অচল করে দেব? তাই নয়, আমি আপনাকে একবার একটু ছোট্ট করে একটু ইতিহাসটা যদি আপনি দর্শকদের বলেন, আমি কি খুব ভুল বলছি? এই জাস্টিস নীলকণ্ঠ গঞ্জু, এই যে নাম যেগুলো আমি পরপর বললাম, নীলকণ্ঠ গঞ্জু, পণ্ডিত টিকালাল টাকরু, এরা কিন্তু খুব গর্বিত সেকুলারপন্থী ছিলেন সেই সময়, এবং তারা বলতেন যে না, আমার কাশ্মীর বদলে যাবে না। এই বাচ্চা ছেলেমেয়েরা করছে, কিন্তু আমার কাশ্মীরের জনবিন্যাস থেকে শুরু করে এই সমস্ত কিছু বদলাবে না। গোটা মৌলবাদীদের দখলে না যাওয়া অবধি ওনারা নিজের ভিটে বাড়ি ছেড়ে যাননি, এবং তারপরে এই পরিণতি হয়। একটু ইতিহাসটা যদি বলেন মানুষদা। একেবারে 90-এর দশকে যখন কাশ্মীর মৌলবাদীদের দখলে চলে যায় এবং সেটাকে যেতে দেওয়া হয়, ভারত সরকার সেই ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা নেয়নি। এখনকার সরকারের মতো মৌলবাদীদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। সেখানের আমাদের মেহবুবা মুফতি এবং সেই সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরপরই তাদের অনেক বেশি তারা প্রভাব বিস্তার করেছিল, এবং প্রভাব বিস্তার করার পরে তাদের একমাত্র টার্গেট ছিল কাশ্মীরকে সম্পূর্ণরূপে পণ্ডিত শূন্য করা। এবং গাঞ্জির উপরে যেটা রাগ ছিল, উনি কতগুলো রায় দিয়েছিলেন মৌলবাদীদের বিরুদ্ধে, এবং তার যে প্রতিশোধ, তার সঙ্গে তিনি পণ্ডিত ছিলেন। এই দুটো একত্রিত হয়ে একদিন সকালে প্রাতঃভ্রমণের সময় একদম তার বাচ্চা নাতনির সামনে তাকে গুলি করে মারা হয়। তারপরে আরো কয়েকজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।